গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 24th জানুয়ারি 2024-এর কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের একটা 2023-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি, যেটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 অথবা 2023-এর প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের কিভাবে ইয়ারবুক তোমরা কালেক্ট করবে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। তার সাথে সাথে এখানে তোমাদের যে এমসিকিউগুলো আলোচনা করা হয়েছে ওগুলো আমাদের অ্যাপেতে পুরোপুরি তোমাদের ফ্রি ওপেন করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদের বলে দিই। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নিয়ে ফ্রি উইকলি টেস্ট সেকশানে চলে আসবে এবং ওখানে গিয়ে তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স টপ 615 এমসিকিউস বলে লেখা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2023। ওখান থেকে খুলে খুলে তোমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে। এটা সবার জন্য সম্পূর্ণ ওপেন করে দেওয়া হয়েছে, তো সবাই অবশ্যই গিয়ে প্র্যাকটিস করে নাও। গুগল প্লে থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও। আর WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ব্যাচ আমাদের এখানে চলছে, পুরোপুরি অধ্যায়ভিত্তিক তোমাদের ক্লাস। প্রত্যেকটা ক্লাসের শেষে সেই চ্যাপ্টার, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টারের এমসিকিউ তোমরা পিডিএফেও পাচ্ছ, প্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টেরও এখানে ব্যবস্থা করা হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট, তার সাথে সাথে মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং। এবং এই সব কিছুই তোমাদের A to Z প্রিপারেশন, মাত্র ওয়ান টাইম পেমেন্ট এটাতে তোমরা করতে পারবে। মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এই ক্লার্কশিপের ব্যাচটার ভ্যালিডিটি থাকবে। আরও ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর অযোধ্যার রাম মন্দির নিয়ে তোমাদের একটা অলরেডি ক্লাস হয়েছে, কালকেও করে কয়েকজন কমেন্ট করেছো। তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের একটা ক্লাস পাবে, দেখো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই তোমাদের এটা করে দিয়েছি, যাতে তোমরা এটা খুঁজে পেতে সুবিধা হয়। ওখান থেকে গিয়ে তোমরা এর জিকেটা করে নিও, ঠিক আছে? সব এমসিকিউস এই রাম মন্দির রিলেটেড তোমাদের ওখানে রয়েছে। দেখো, আজকের প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা। কি হচ্ছে, কোন ভাষাটি ভারতের নবম শাস্ত্রীয় ভাষা হবে? আমাদের ক্লাসিক্যাল একটা নতুন ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু অ্যাড হচ্ছে, কি সেটা হচ্ছে আমাদের ফার্সি। একটু ডিটেলস দেখবো, অনেক কিছু এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেছেন যে ভারত সরকার নতুন শিক্ষানীতির অধীনে ভারতের 9টা শাস্ত্রীয় ভাষার মধ্যে ফার্সিকে অন্তর্ভুক্ত করছে। এই ডিসিশন এর সম্পর্কে দেখে নাও। শিক্ষানীতি 2020-র অধীনে ফার্সি একটা নতুন শাস্ত্রীয় ভাষা হবে, যেখানে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সংবিধানের 8ম তফসিলের অধীনে রয়েছে এখনো পর্যন্ত 6টা শাস্ত্রীয় ভাষা। এবং ভারতীয় জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ফার্সি এর সাথে পালি এবং প্রাকৃত এগুলোকে সংরক্ষণ করতে হবে। ফার্সিকে একটা ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া ভারতের শিক্ষা কাঠামোর মধ্যে ফার্সির সমৃদ্ধ ঐতিহ্যের বৃহত্তর উপলব্ধি বৃদ্ধি করবে, ঠিক আছে? ভারতের শাস্ত্রীয় ভাষা আমরা যদি দেখি, তামিল এটা ছিল প্রথম ভারতীয় ভাষা, খুব পরীক্ষায় আসে, এগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখো। এটা ছিল প্রথম ভারতীয় ভাষা যেটা 2004 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছিল। এটা মূলত দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কা জুড়ে প্রচলিত দ্রাবিড় ভাষার সাথে যুক্ত। এর আদিকাল সঙ্গম সাহিত্য নামে পরিচিত ছিল। সঙ্গম সাহিত্যর সাথে তামিল খুব বেশি রিলেটেড, এটা তোমাদের পরীক্ষায় আসে। সংস্কৃত তারপরে 2005 সালে অ্যাড হয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। এটা ইন্দো আর্যদের অন্তর্গত। এগুলো বিভিন্ন মানে দেখো, ল্যাঙ্গুয়েজের কিছু কিছু ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে কোনটা কোন ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি, যেগুলো তোমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সেখান থেকেই আসে, ঠিক আছে? সেগুলো ভালো করে রাখবে। হিন্দু সাহিত্যের অধিকাংশই সংস্কৃত ভাষায়। এছাড়া তোমার রয়েছে কন্নড়, যেটা 2008 সালে অ্যাড হয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। দ্রাবিড় ভাষার সাথে এটা যুক্ত। সাহিত্যে কদম্ব লিপি ব্যবহৃত হয়। তেলেগু, কন্নড়ের পাশাপাশি তেলেগুকেও 2018 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তোমার মর্যাদা দেওয়া হয় এবং এটাও একটা দ্রাবিড় ভাষা। এটা অন্ধ্র অঞ্চলে এই কথাটা বেশি হয়, আমরা জানি, তেলেগু। আর তারপরে হচ্ছে মালায়ালাম, 2013 সালে এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস পেয়েছিল। মালায়ালাম একটা দ্রাবিড় ভাষা, যেটা লাক্ষাদ্বীপ, পুদুচেরি, কেরালায় মানে কথা বলা হয় এই ভাষায়। উড়িয়া 2014 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের
স্ট্যাটাস পেয়েছিল, মানে একে অ্যাড করা হয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে। এবং ওড়িয়া ভারতীয় রাজ্য উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এইসব জায়গাকার লোকজন, রাজ্যবাসীরা এই ভাষায় বেশি কথা বলে আর কি। আর এটা হচ্ছে ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্গত, ইন্দো আর্য ভাষা ফ্যামিলি, ইন্দো আরিয়ান যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি রয়েছে সেটা। ভারতীয় সংবিধানের 344-এর 1 আর 351 অনুসারে অষ্টম তফসিলে 22টা ভাষা আমরা জানি আছে। কি কি ভাষা আমরা দেখে নেব? অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, সাঁওতালি, মৈথিলি আর ডোগরি। এই ভাষাগুলোর মধ্যে 14টা প্রাথমিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে এগুলো আবার যোগ করা হয়, টোটাল 22টা এখন রয়েছে। মানে 1967 সালের 21তম সংশোধনী আইন দ্বারা সিন্ধি ভাষা যুক্ত করা হয়েছিল। এগুলো খুব আসে পরীক্ষায়, ভালো করে দেখে রাখো। 1992 সালের 71তম সংবিধান সংশোধনী আইন দ্বারা কোঙ্কনি, মণিপুরি, নেপালি এগুলোকে যুক্ত করা হয়েছিল। আর বোড়ো, ডোগরি, মৈথিলি এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রশ্ন এইটা থেকে এসেছে। বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এগুলোকে 2003 সালের 92তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল, যেটা 2004 থেকে কার্যকর হয়েছিল। ধারা 344-এ কি আছে? সরকারি ভাষা সম্পর্কিত সংসদের কমিশন আর কমিটি। দেখো, ভাষা সম্পর্কিত সব কিছু তোমাদের আর্টিকেলগুলো এখানে আজকে দিয়ে দিয়েছি, একটা জায়গায় করে লিখে রাখো সবাই, ঠিক আছে? প্রচুর কাজে লাগবে। একটা রাজ্যের সরকারি ভাষা, ঠিক আছে, বা ভাষাসমূহ রয়েছে ধারা 345-এ। 346-এ রয়েছে এক এবং অন্য রাজ্যের মধ্যে বা একটি রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে যোগাযোগের জন্য সরকারি ভাষা। ধারা 347 আছে একটি রাজ্যের জনসংখ্যার একটি অংশ যারা কথ্য ভাষা হচ্ছে সম্পর্কিত, মানে কথ্য ভাষা সম্পর্কিত বিশেষ বিধান রয়েছে তোমার 347-এ। ধারা 348-এ রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং আইন বিল ইত্যাদির জন্য ভাষা ব্যবহার করা হবে যেগুলো। ধারা 349-এ রয়েছে ভাষা সংক্রান্ত কিছু আইন প্রণয়নের জন্য বিশেষ পদ্ধতি। ধারা 350-এ অভিযোগের প্রতিকারের জন্য উপস্থাপনায় ব্যবহার করা ভাষা। ধারা 350-এতে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার শিক্ষার সুবিধা। ধারা 350-বিতে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা। 351-তে রয়েছে হিন্দি ভাষার বিকাশের নির্দেশনা। এগুলো তোমার কিন্তু রয়েছে, খুব ভালো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের নোট করে রাখবে সবাই। তারপরে দেখো, মামনি ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? মামনি নামের একটা ফেস্টিভ্যাল যেটা পালিত হয় কোথায়? লাদাখে। কার্গিলের পর্যটন বিভাগ চিকতানে লাদাখের জাতিগত খাদ্য উৎসব মামনি আয়োজন করেছিল। মামনি উৎসব বা জাতিগত খাদ্য উৎসব কার্গিল লাদাখের অন্যতম প্রতীক্ষিত উৎসব। এই দিনটার জন্য এখানকার লোকজন সারা বছর ধরে ওয়েট করে থাকে আর কি। এই দিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার তৈরি করে। ইম্পর্টেন্স অফ মামনি ফেস্টিভ্যাল আমরা যদি দেখি, এটা উইন্টার ট্যুরিজমকে বুস্ট করে প্রচুর এই স্টেটের। আর এখানকার যে কালচার, হেরিটেজ, সিভিলাইজেশন, ঠিক আছে, ট্র্যাডিশন, সেগুলোকে প্রমোট করার একটা বড় সুবিধা আছে। শোকেস অ্যান্ড প্রিজার্ভ, এগুলোকে শোকেস করার একটা খুব ভালো তোমার হচ্ছে সময় এই মামনি ফেস্টিভ্যালটা। এছাড়াও তোমার এখানে দেখা যায় হেমিস ফেস্টিভ্যাল, সাকা দাওয়া, স্টক গুরু সেচু, তারপর তোমার দশমোচে ফেস্টিভ্যাল, লোজার ফেস্টিভ্যাল, তারপর তোমার ফিয়াং সেরুব রয়েছে, মাথো নাগরাং ফেস্টিভ্যাল রয়েছে, লাদাখ হারভেস্ট ফেস্টিভ্যাল রয়েছে, ঠিক আছে, সিন্ধু দর্শন রয়েছে, টাক টোক ফেস্টিভ্যাল রয়েছে। নেক্সট, কানাডায় মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোন ব্যাংক? কানাডায় আইসিআইসিআই ব্যাংক রিসেন্টলি মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। যেহেতু ইন্ডিয়ার সাথে রিলেটেড, সেই জন্য এটা তোমরা দেখে রাখবে। আইসিআইসিআই ব্যাংক কানাডার ইন্ট্রোডিউস মানি টু ইন্ডিয়া অ্যাপ facilitating 24/7 money transfers from any Canadian bank to India without need for an ICICI Bank Canada account. ব্যাংকের সিও সন্দীপ বক্সি প্রতিষ্ঠিত হয় 1994 বাদোদারায়। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে, চেয়ারম্যান রয়েছেন গিরিশচন্দ্র চতুর্বেদী। নেক্সট, স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব? স্প্যানিশ সুপার কাপ এটা রিয়েল মাদ্রিদ জিতলো রিসেন্টলি। খুব ইম্পর্টেন্ট একটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। রিয়েল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে এটা জিতেছে। এটা দুটো ভিন্ন নামে পরিচিত, দ্য সুপার কোপা দে স্প্যানা অর স্প্যানিশ সুপার কাপ, এই দুটো নামে পরিচিত এইটা, ঠিক আছে? দ্য স্প্যানিশ সুপার কাপ অর দ্য সুপার কোপা দে স্প্যানা, এটা হচ্ছে তোমার একটা স্প্যানিশ ফুটবল টুর্নামেন্ট। অর্গানাইজ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982, অর্থাৎ
1982 থেকেই খেলা হচ্ছে। স্পেনে হয় বেসিক্যালি এটা। আর কারেন্ট চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ, 13 টাইটেল ছিল এটা। মোস্ট সাকসেসফুল ক্লাব, সব থেকে বেশিবার জিতেছে 14 বার, বার্সেলোনা। নেক্সট, সম্প্রতি কোথাকার হনুমান গাড়ি বেসন লাডু? হনুমান গাড়ি বেসন এক ধরনের বেসনের লাড্ডু, এটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে তোমার, অযোধ্যার একটা স্পেশাল প্রোডাক্ট। নাগাল্যান্ডের নাগা শসা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছিল, আমরা আরেকবার রিমাইন্ড করে নিই চটপট। লাদাখের রাক্তশ্রী কার্পো অ্যাপ্রিকট, মণিপুরের হাতেলি চিলি, তামেংলং ম্যান্ডারিন অরেঞ্জ, কেরালার কুত্তিয়াট্টুরাম এরায়ুল লঙ্কা, মহারাষ্ট্রের ওয়াদাকোলাম, গোয়ার মেন্ডোলি ব্যানানা, তামিলনাড়ুর সাবুদানা, সরি, মধ্যপ্রদেশের করকনাথ চিকেন, মেঘালয়ের লারনাই মৃৎশিল্প, গারো ডাকমান্ডা, তারপর তোমার লারনাই পটারি, গারো চুবিচি, এগুলো সব মানে একটা অ্যালকোহলিক ব্রিভারেজ যেটা, এগুলো সব কটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছিল। এছাড়া আসামের চাকুয়া রাইস, গামছা, এগুলো রয়েছে। ছত্তিশগড়ের নাগরি দুবরাজ রাইস, তারপর তোমার মধ্যপ্রদেশের সুন্দরাজা আম, গজক মিষ্টি, লাদাখের উড কার্ভিং, জম্মু কাশ্মীরের বাসোলি পেন্টিং, উত্তরপ্রদেশের রামনগর ভান্তা, বেগুন, আদম চিনি চাল, বেনারসি ল্যাংড়া আম, বিহার মির্চা রাইস, মিথিলা মাখন ও শিলাও খাজা, উড়িষ্যার কন্দমাল হলুদ, তামিলনাড়ুর ইরোর হলুদ। দেখো, এগুলো প্রতিদিন তোমাদের সাথে আলোচনা করার আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের এগুলো প্র্যাকটিস হয়ে যায় বারবার। অনেকে তোমরা কমেন্ট করে এগুলো বারবার বলার কি আছে, তোমাদের আমার উদ্দেশ্য তোমরা রেগুলার সকাল 6টার এই কারেন্ট অ্যাফেয়ার্সটা করলে যাতে তোমাদের এগুলো রিভাইজের মধ্যে থাকে। এগুলো যেগুলো যেগুলো বলা হয় বারবার আমি তোমাদের রিভাইজ করতে বলি, একটা পড়া বারবার রিভাইজ করবে। পরবর্তী 4 বছরের জন্য 2024 থেকে 27 বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সটার্নাল অডিটর হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে? গিরিশচন্দ্র মুর্মু পুনরায় নিযুক্ত হয়েছেন। পরবর্তী 4 বছরের জন্য 2024 থেকে 27 পর্যন্ত থাকবেন ইনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটর হিসেবে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আমাদের যিনি গিরিশচন্দ্র মুর্মু রয়েছেন আর কি 14তম। 6 বছর আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের টার্ম থাকে। 65 বছর পর্যন্ত বয়সসীমা থাকে, অবসরের বয়সসীমা। ভারতীয় সংবিধানের 148 নম্বর ধারা অনুসারে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা গঠিত। ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করেন, নিয়োগের সময় রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। আর এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র আর রাজ্যের কনসোলিডেটেড আর কন্টিনজেন্সি ফান্ডের হিসাব পরীক্ষকের ভূমিকা পালন করেন। তোমরা যারা যারা ডাব্লিউবি ফুড এসআই ব্যাচে রয়েছো বা যারা যারা ধরো ক্লার্কশিপ ব্যাচে রয়েছো তারা নিশ্চয়ই এগুলোর কথা জানবে। তোমাদেরকে আমি খুব ভালো করে এই ফান্ডগুলোকে আলোচনা করেছিলাম ওখানে। সংসদের সরকারি হিসাব কমিটির পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরামর্শদাতা হিসেবে ইনি কাজ করেন। রাষ্ট্রপতির কাছে ক্যাগ তার রিপোর্ট পেশ করে। আর ক্যাগকে পদচ্যুত করতে হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার অনুরূপ পদ্ধতি অনুসরণ করতে হয়। নেক্সট, অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতিকে? অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। অযোধ্যা রাম মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত এমন একটি পরিবার থেকে এসেছেন যারা ইতিমধ্যেই কয়েক বছর ধরে মন্দির নির্মাণের কাজে নিযুক্ত হয়েছে। আর এদের ডিজাইন করা উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে রয়েছে তোমার গুজরাটের সোমনাথ মন্দির। আমি এগুলো তোমাদের রাম মন্দিরের ক্লাসে বলেছি, দেখবে রাম মন্দিরটা খুব ভালো করে ওর এমসিকিউগুলো করে রাখবে, ওখান থেকেও কিন্তু অনেক কিছু তোমাদের আসতে পারে, ঠিক আছে। মুম্বাইয়ের স্বামীনারায়ণ মন্দির, গুজরাটের অক্ষরধাম মন্দির কমপ্লেক্স, আর কলকাতার বিড়লা মন্দির, এগুলো কিন্তু এই তোমার চন্দ্রকান্ত সোমপুরা মানে এদের পরিবার করেছে। নেক্সট, পাঞ্জাব রাজ্যের কোথায় হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করা হয়েছে? হিউম্যান মিল্ক ব্যাংক রিসেন্টলি মোহালিতে লঞ্চ করা হয়েছে পাঞ্জাব রাজ্যের। কেমন? পাঞ্জাব রোটারি ক্লাব অফ চণ্ডীগড়ের সহায়তায় মোহালির ডাক্তার বি.আর. আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এ তার প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক কম্প্রিহেন্সিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার চালু করে ইতিহাস রচনা করেছে। ভারতের প্রথম মানব মিল্ক ব্যাংক 1989 সালে মানে প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক 1989 সালে মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন রাজ্যে পাক্কে পাক্কা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে? দেখো, পাক্কে পাকা হর্নবিল এটা নাগাল্যান্ডে এমনি হর্নবিল হয়, বাট পাক্কে পাকা না হর্নবিল কিন্তু কোথায় হয়? আমাদের অরুণাচল প্রদেশে হয়। উৎসবের উদ্দেশ্য কি? পাক্কে টাইগার রিজার্ভ যেটা আছে পিটিআর, তোমাদের এখান থেকে এই প্রশ্ন চলে আসতে পারে এই টাইগার রিজার্ভ কোথায় রয়েছে, ঠিক আছে। তো এই টাইগার রিজার্ভের সিংবিল সংরক্ষণে নিশি উপজাতির বাসিন্দাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়। ভালো করে মনে রাখবে, নিশি উপজাতির বাসিন্দা অরুণাচল প্রদেশে বসবাস করে, তাহলে আমাদের নিশি উপজাতি কোথাকার? অরুণাচল প্রদেশের, ঠিক আছে।
তো অরুণাচল প্রদেশ সরকার 20 জানুয়ারি 2019-এ পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যালকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে। এই পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যাল রাজ্যের একমাত্র সংরক্ষণ উৎসব। 16 থেকে 18 জানুয়ারি 2015-তে প্রথম PPHF অনুষ্ঠিত হয়েছিল। কোন ভারতীয় অভিনেত্রী সম্প্রতি জয় অ্যাওয়ার্ডস 2024-এ সম্মানিত হয়েছেন? জয় অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রী প্রযোজক আলিয়া ভাট 20 জানুয়ারি 2024 সালে সৌদি আরবের রিয়াদে জয় অ্যাওয়ার্ডস 2024-এ সম্মানিত প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। আলিয়া ভাট 2024 সালের জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনারারি এন্টারটেনমেন্ট মেকার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। প্রাক্তন ভারতীয় অভিনেতারা জয় পুরস্কারে সম্মানিত হয়েছেন যারা, দেখো, আলিয়া ভাটের আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান এনাদের কাজ এবং বিনোদন ব্যবসায় অবদানের জন্য এই জয় অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? এর উত্তর 11 জুলাই হয়ে যাবে। লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় কোথায়? অস্থিমজ্জা। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোন ভাষায় রচিত হয়েছিল? আর শ্রীলঙ্কার সরকারি ভাষা কি? এগুলো শেষকালে আমাকে তোমরা কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো দেখো কতগুলো উত্তর করতে পারো। 23 জানুয়ারি 2024-এর আমাদের কোয়েশ্চেন কি ছিল দেখো। সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সশস্ত্র সীমা বলে ডিরেক্টর জেনারেল পদে দলজিৎ সিং চৌধুরী নিযুক্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার স্থাপিত ডক্টর ভীমরাও আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিকে কী নাম দেওয়া হয়েছে? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। কেরালায় কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছে? 302 কোটি টাকা। পরাক্রম দিবস কবে পালিত হয়? 23 জানুয়ারি পালিত হয় পরাক্রম দিবস। মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? মহাতারি বন্দনা যোজনা চালু করেছে ছত্তিশগড়। কোন দেশ 2024 সালের জানুয়ারিতে জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থার ফিশারিজ ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল? ইন্ডিয়া। ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটা? কুয়েতি দিনার। কোন ব্যাংক এমডি আর সিইও পদে, কোন ব্যাংকের এমডি আর সিইও পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ আচুতান কুট্টি? ডিসিবি ব্যাংক। কনভারসেশনস উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাসটার কে লিখেছেন? কনভারসেশনস উইথ ঔরঙ্গজেব উপন্যাসটা লিখেছেন চারু নিবেদিতা। মহারাষ্ট্রের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টা অমৃত প্রকল্প চালু করেছেন? 8টা অমৃত প্রকল্প সোলাপুর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাকটা জানাতে ভুলো না। অবশ্যই সবাই জানিও, যাতে তোমাদের জন্য আরও বেটার সেশন প্রোভাইড করি, সেটাতে আমরা চেষ্টা করব। এর জন্য তোমাদের কমেন্টে ফিডব্যাকটা খুব জরুরি। অবশ্যই সবাই কমেন্ট করো তোমাদের এই সেশনটা কেমন লাগছে, বা আজকের সেশনটা স্পেশালি তোমাদের কীরকম লেগেছে। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে অলটা ক্লিক করে রাখো, তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশান ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।